নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটু ভেবে দেখেছেন একটা মানুষের কত অর্থ না থাকলে এই ধরনের বায়নার জন্য একবার কলকাতা হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, আবার কলকাতা হাইকোর্টে আসতে পারেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, যার মামলা আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য যার আবদার রিজেক্ট করলেন, পরিষ্কার বললেন পিজি হসপিটালে যান, দুপুর 2টোর মধ্যে কালকে যান, চোখ দেখান, প্রেসক্রিপশন দিন এবং তারপর তার রিপোর্ট পিজি হসপিটাল থেকে আমাদের কলকাতা হাইকোর্টে পাঠানো, তারপর আপনার বিদেশ যাওয়ার বিষয়টি দরকার হলে আমরা বিবেচনা করব, কিন্তু তার আগে নয়। টার্ন ডাউন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবদার, যে আবদারের জন্য প্রথমে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন যে আমাকে বিদেশ যেতে অনুমতি দেওয়া হোক, এবং সেই মামলায় তারপর কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর মহামান্য বিচারপতি বলেছিলেন যে দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, পিজি হসপিটাল আছে, যান সেখানে গিয়ে চিকিৎসা করুন। সেখানে করে তারা যদি রেকমেন্ড করে আপনার বিদেশে যাওয়ার কথা, তখন আপনার বিরুদ্ধে 16টা মামলা রয়েছে। তো আপনি কলকাতা এর পিজি হসপিটাল থেকে রেকমেন্ডেশন নিয়ে আসুন যে পিজি হসপিটালের মেডিকেল বোর্ড বসে তারা ডিসিশন নিক যে আলটিমেটলি আপনার বিদেশ যাওয়ার দরকার আছে কিনা। সেটা পছন্দ হয়নি সেই রায়, সরাসরি চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে আবার আবদার করেছেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর সেখান থেকে সুপ্রিম কোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টকে 7 দিনের মধ্যে বিষয়টা ফয়সলা করার জন্য কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেন। সেই কলকাতা হাইকোর্টে এদিন শুনানি ছিল, এবং সেই শুনানিতে দিল্লি থেকে খুব বড় আইনজীবীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্ট করেন এবং কলকাতার অ্যাডভোকেটরা থাকেন। দীর্ঘ সওয়াল শুনানি হয় এবং সেই সওয়াল শুনানির পর মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবদার রিজেক্ট করে বলে যান আগে পিজিতে যান। আমি ভাবছিলাম যে এটা তো মামলার ভেতরের দিক, আমি একটু অন্যভাবে ভাবছিলাম যে আমি বিদেশে যাব এই জেদ ধরে রাখার জন্য একজন ব্যক্তি কত টাকা খরচা করলো, সেটা টার্মসে কোটিতে, কিন্তু মনে রাখবেন লাখে নয়। তার কারণ হাইকোর্টে আপনি মামলা ফাইল করলেন, তারপরে নামিয়ে আইনজীবীতে দিলেন, সেখানে সওয়াল করলেন, তারপর সেটা রিজেক্টেড হলো, আবার সেটা সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গিয়ে নিশ্চিতভাবে খুব বড় মাপের আইনজীবীতে দিয়ে সওয়াল করলেন, তাতেও সেটা শেষ পর্যন্ত গ্রাহ্য হলো না, তারা কলকাতা হাইকোর্টে ফেললেন। কলকাতা হাইকোর্টে আবার সুপ্রিম কোর্টের মানে ন্যাশনাল লেভেলের বড় আইনজীবীকে নিয়ে এলেন, রেবেকা ম্যাডাম বা কাউকে নিয়ে এসেছিলেন, এবং কলকাতা হাইকোর্টের সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা ছিলেন। চিন্তা করে দেখুন, একটা মামলার জন্য একজন ব্যক্তি ক্ষমতা থেকে চলে গেছেন, কিন্তু কোটি টাকা খরচা করে দিলেন একটা মামলার জন্য। আর মামলার ভেতরে কি হয়েছে আমি আজকে সরাসরি আপনাদের এই প্রতিবেদনে শোনাবো। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মামলার অন্যতম আইনজীবী ছিলেন। কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবদার রিজেক্ট হচ্ছে, কি ভেতরে আভ্যন্তরীণ মহামান্য বিচারপতি কি বলেছেন এবং কি অবজারভেশন দিয়েছেন এবং কিসের ভিত্তিতে এই মামলাটাকে মানে আবদারটাকে রিজেক্ট করেছেন, আমি সরাসরি আপনাদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাব। হ্যাঁ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য তিনি যে বিদেশ যাওয়ার অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আজকে কলকাতা হাইকোর্টে রিজেক্টেড হয়েছে। আচ্ছা, একটু জোরে বলবেন কি কারণে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা মেন জায়গা কোর্টের কাছে আজকে পয়েন্ট আউট করা হয়েছে সেটা হচ্ছে হলো তিনি যে প্রেসক্রিপশনটার উপরে রিলাই করছেন, সেই প্রেসক্রিপশনে যে ডাক্তারবাবুর নাম আছে সেই প্রেসক্রিপশনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ডাক্তারবাবুর নেই। যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে হলো কোনো ডাক্তারবাবু যদি তার পেশেন্টকে দেখেন, পেশেন্টের ট্রিটমেন্ট প্রেসক্রাইব করেন, যে ধরনের ট্রিটমেন্টই প্রেসক্রাইব করুন না কেন বা ওপিনিয়ন দেন কোনো পেশেন্টকে, রেজিস্ট্রেশন নাম্বার সেই ডাক্তারবাবুকে দিতেই হবে। তো সেরকম একটা প্রেসক্রিপশন কোর্টের কাছে দিয়ে তিনি বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছিলেন। সাবসিকুয়েন্টলি কোর্টের তরফ থেকে এই প্রপোজাল দেওয়া হয় ওনাকে যে আপনি তাহলে SSKM হসপিটালে, যেটা গভর্নমেন্টের হসপিটাল, সেখানে অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে 3 জন ডক্টরের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য আপনি কালকে যান। তো সেই কোর্ট যেটা বলেছে সেটা তারা রাজি নয়, তাদের কনসেন্ট ছিল না যে অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে তারা গিয়ে তাদের মেডিকেল ওপিনিয়নের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে হলো যে তার বিরুদ্ধে আরো অনেক ক্রিমিনাল কেস পেন্ডিং আছে বিভিন্ন লোয়ার কোর্টে, ইনফ্যাক্ট তিনি আবেদনও করেছেন হাইকোর্টে। তো সেই তিনটেকে কনসিডার করে আজকে কলকাতা হাইকোর্ট ওনার এই আবেদনকে খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট কি বলেছে যে যান এতে পিজি হসপিটালে গিয়ে অন্তত চোখে ডাক্তারের বোর্ডের কাছে আগে পারমিশনটা নিন, এটা কি আজকে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আজকে কোর্টে অনেক বড় আর্গুমেন্ট হয়েছে, অনেকক্ষণ আর্গুমেন্ট হয়েছে। সেখানে তাকে SSKM এ যেতে বলা হয়েছিল এবং SSKM এ মেডিকেল বোর্ডের ওপিনিয়ন নিতে বলা হয়েছিল। তার মূল উদ্দেশ্যটা ছিল হলো তিনি যে ট্রিটমেন্টটা চাইছেন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় কিনা।
যদি ভারতবর্ষে ট্রিটমেন্ট হয় তাহলে তিনি ভারতবর্ষে ট্রিটমেন্ট করাতে পারবেন। সেই ট্রিটমেন্ট আদৌ কি ভারতবর্ষে হয় কি হয় না, যদি না হয় তখন বিদেশ যাওয়ার একটা প্রশ্ন আসতে পারে। তো সেটা তিনি টার্ন ডাউন করেছেন। টার্ন ডাউন করে তিনি বলেছেন যে না, তিনি এসএসকেএম এ নিজের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে এটা তিনি করতে যাবেন না। সেই জন্য তার বিদেশ যাওয়ার অ্যাপ্লিকেশনটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য কলকাতা হাইকোর্ট সবার সাথে সব পক্ষকে শুনানি করার পর রিজেক্ট করেছে। অভিষেকের আইনজীবীরা কি রাজি হয়েছে যে তারা পিজির বোর্ডের কাছে যাবেন? না, অন ইনস্ট্রাকশন সিনিয়র অ্যাডভোকেট রেবেকা ম্যাডাম দাঁড়িয়েছিলেন অনলাইনে দিল্লি থেকে। তো তিনি এটা অন ইনস্ট্রাকশন কোর্টকে জানিয়েছেন যে তার মক্কেল তার ক্লায়েন্ট এসএসকেএম এ যাবে না। এসএসকেএমে যাবে না। এখন তাহলে অভিষেকের হাতে অপশন কি রইল? আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে যাওয়া? এই রায়ের বিরুদ্ধে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারেন, আবার তিনি যদি মনে করেন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন সেটাও তিনি যেতে পারেন। আজকে যে মামলাটা হলো সেটা কি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে? হ্যাঁ, জাস্টিস সৌগত ভট্টাচার্য এই রায়টা দিলেন কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যে এই অ্যাপ্লিকেশনটা 1 সপ্তাহের মধ্যে ডিসপোজ অফ করতে। তো আজকেই সেটা ডিসপোজ অফ হয়ে গেল, যে পরিষ্কার আজকে সেটা ডিসপোজ অফ হয়ে গেল। কিন্তু মূল ব্যাপার যেটা সব থেকে বড় জিনিস, যেটা আমরা পয়েন্ট আউট করাতে পেরেছি কোর্টকে, কোর্ট দেখেছে সেটা, যে কোনো প্রেসক্রিপশন যখন কোনো ডাক্তার তার পেশেন্টকে দেবে তাতে রেজিস্ট্রেশন নাম্বার ম্যান্ডেটরি। উনি প্রেসক্রিপশন দিচ্ছেন তাতে কোনো ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। এ অদ্ভুত। এ কোনো সময় ভারতবর্ষের অন্তত মেডিকেল প্র্যাকটিশনারের যা নিয়ম কানুন আছে তাতে এই জিনিসটা হয় না। মানে ক্ষমতা থেকে চলে গেলেও মানে ডাক্তার তিনি মনে করছেন ইনি এতটাই ক্ষমতাবান, এই যার পেশেন্ট মানে যে পেশেন্ট, ফলত তার ক্ষেত্রে ডাক্তার নিজের রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে প্রেসক্রিপশন ছেড়ে দিচ্ছেন। আর এটা দেখুন বলা সম্ভব না, হয়তো ডাক্তার কোনো এরকম সার্টিফিকেট ইস্যু করেনি, এটাও হতে পারে, বা ডাক্তারের মানে রেজিস্ট্রেশনে কোনো সমস্যা আছে, দুটোর একটা হবে। এই প্রেসক্রিপশনটাও ডাক্তার তৈরি করেনি, অন্য কেউ তৈরি করেছেন বলে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়নি, এরকম সম্ভাবনা থাকতে পারে। সেগুলো তো আর কনফার্মলি সেটা তদন্ত না হলে বোঝা যাবে না। কিন্তু এরকম ধরনের একটা মেডিকেল প্রেসক্রিপশন হতে পারে না আমাদের মতে যেখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। এটা ভারতবর্ষের আইনে, ভারতবর্ষের মেডিকেল প্র্যাকটিশনারদের যে আইন আছে, সব মেডিকেল প্র্যাকটিশনার জানে সেটা এই ধরনের প্রেসক্রিপশন হয় না। ডাক্তারবাবু নিজে এই প্রেসক্রিপশন ইস্যু করেছেন না ডাক্তারবাবু ইস্যু করেননি, অথচ অভিষেক বাবু এটাকে কোথা থেকে পেয়েছেন এটা কেউ বলতে, এটা নিয়ে তো এখনো তদন্ত হয়নি। আপনি এই মামলায় অন্যতম অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়েছেন তো কলকাতা হাইকোর্টে? আমি যিনি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট ছিলেন, কমপ্লেনেন্ট তার হয়ে দাঁড়িয়েছি। আচ্ছা। আর অ্যাডভোকেট বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কে দাঁড়িয়েছিলেন? কোন অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন? সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ভালো সিনিয়র অ্যাডভোকেট উনি রেবেকা ম্যাডাম দাঁড়িয়েছিলেন, সন্দীপন ব্যানার্জি উনি দাঁড়িয়েছিলেন, আর অয়ন ভট্টাচার্য তিনি সিনিয়র অ্যাডভোকেট উনিও দাঁড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। সব্যসাচী ব্যানার্জি সিনিয়র অ্যাডভোকেট। আচ্ছা, অনেক ধন্যবাদ বিক্রম দা আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ।